তাকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শেখ হাসিনাকে খুব কাছাকাছি থেকে যতটুকু দেখেছি, তারপর আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী তাকে যতটুকু বোঝার চেষ্টা করেছি, তাতে মনে হয়েছে যে বাংলাদেশে অন্য সাধারণ রাজনীতিবিদ, অন্য সাধারণ রমণী কিংবা তার বয়সী যে সকল মানুষ রয়েছে, নারী এবং পুরুষ, তাদের থেকে তিনি একেবারে সম্পূর্ণ 180 অ্যাঙ্গেলে উল্টো প্রকৃতির একজন মানুষ। তার বয়স এখন প্রায় 80 বছর, কিন্তু আপনি তার কণ্ঠ শুনে বুঝতেই পারবেন না যে তার বয়স 80 বছর। তিনি এখনও যে ভাষায় কথা বলেন মনে হবে যে তার বয়স 20-22 বছর। তার অভিমান, তার কথা বলার ঢং, তার রাগ হওয়ার প্রকৃতি, তারপরে তার আদর সোহাগ করার প্রকৃতি, স্নেহ ভালোবাসা, ক্রোধ, সবই মনে হচ্ছে সেই 24 বছর বা 34 বছরের বয়সী। আমি এখানে 24 এবং 34 এই দুটো মানে সংখ্যা ব্যবহার করেছি। এর কারণ হলো 1971 সনে তার বয়স ছিল 24 বছর, আর 1981 সনে তিনি যখন বাংলাদেশে ফিরে এলেন তখন তার বয়স হলো 34 বছর। তো 34 বছর বয়সে 1981 সনে তিনি যখন বাংলাদেশে এলেন, ঠিক তখন থেকে তাকে খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার সুযোগ হয়েছে। আর 1971 সনে তার বয়স যখন 24 বছর, তখন তার অবস্থা, মানসিক অবস্থা, এগুলো অনুমান করার, মূল্যায়ন করার যতটুকু চেষ্টা করেছি। আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রেগন্যান্ট ছিলেন। তো 24 বছর বয়সী বা 23 বছর বয়সী একজন রমণী যখন প্রেগন্যান্ট থাকেন, যে কোনো মানুষই, যে কোনো নারী প্রেগন্যান্ট থাকেন, তার শরীর মনের উপর একটা নিদারুণ চাপ পড়ে, অস্বাভাবিক একটা চাপ পড়ে। তো স্বাধীনতা যুদ্ধের সময়টিতে তিনি প্রেগন্যান্ট ছিলেন। দ্বিতীয়ত ওই সময়টিতে তার পিতা জেলখানাতে বন্দী ছিলেন। আমরা যারা আওয়ামী লীগ বিরোধী, তারা বঙ্গবন্ধুর সেই যে গ্রেপ্তার হওয়া নিয়ে নানা রকম কোষা রটনা করি। আমরা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, আমরা বলার চেষ্টা করি যে ওই সময় বাংলাদেশে কিছুই ঘটেনি, সারা বাংলাদেশের দুধ এবং মধুর নহর প্রবাহিত হয়েছে। আমরা যারা আওয়ামী পরিবার বিরোধী বা আওয়ামী লীগের যে নেতৃত্বের শেখ পরিবার বিরোধী, তারা বলার চেষ্টা করি যে ওই সময়টিতে শেখ হাসিনা এবং তার পরিবার ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে ছিলেন এবং তারা ক্যান্টনমেন্ট থেকে ভাতা গ্রহণ করে আরাম আয়েশে ছিলেন, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। বাস্তবতা হলো যে 1971 সনে যারা এই শহরে ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, যতটুকু দৃশ্য আমরা চলচ্চিত্র, পত্রপত্রিকা এবং দেশি বিদেশি গণমাধ্যম এবং ওই সময়টাতে যে সকল প্রামাণ্য চিত্র এই বাংলাদেশের জহির রায়হানদের মতো লোকেরা তৈরি করেছেন এবং বিশ্বের বড় বড় টেলিভিশন কোম্পানিগুলো, বিবিসির মতো প্রতিষ্ঠান যে ডকুমেন্টারিগুলো তৈরি করেছেন, বিশ্বাস করেন এ যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের চাইতে কোনো অংশে নির্মম ছিল না, কম নির্মম ছিল না। এখানে যেভাবে ধর্ষণ করা হয়েছে, যেভাবে মেয়েদেরকে তুলে নেওয়া হয়েছে এবং উলঙ্গ করে ফেলা হয়েছে প্রকাশ্যে, তারপর সেই উলঙ্গ মেয়েকে কাঁধে করে নিয়ে তারপরে মিলিটারিদের সামনে ওপেন প্রকাশ্যে ধর্ষণ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং উপর্যুপরি ধর্ষণ করে যেভাবে মেয়েদেরকে হত্যা করা হয়েছে, যারা এই মেয়েদেরকে সংগ্রহ করেছিল, যারা এই মেয়েদেরকে ধরে নিয়ে গিয়েছিল এবং মিলিটারি ক্যাম্পে যাদেরকে এই সকল মেয়েদেরকে উপহার দেওয়া হয়েছিল এবং সেই মিলিটারি ক্যাম্পে উপর্যুপরি মিলিটারির, পাকিস্তানি আর্মির ধর্ষণে মারা গিয়েছে, এরকম শত শত ঘটনা, নির্মম ঘটনার এই জমিন সাক্ষী। তো এই খবর যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এরকম একটা ঘটনা, ধরুন আমাদের দেশে পূর্ণিমা সেই ধর্ষিতা হয়েছেন, কেউ আমাদের দেশে একটা অগ্নিকাণ্ড ঘটেছে এই জমানাতে, তো টেকনাফে ঘটনা ঘটে কিন্তু তেঁতুলিয়াতে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। তো এই যে বাংলাদেশে, সারা বাংলাদেশে পাকিস্তানি বাহিনী লুটপাট করছে, রাজাকাররা, আলবদর, আশামসরা ধরে নিয়ে যাচ্ছে এবং মেয়েদেরকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সেই খেদমতে হাজির করছে। এ খবর জানার পর কোনো প্রেগন্যান্ট মেয়ে যার জীবন আছে তার স্বাভাবিকভাবে চালচলন করার কথা নয়।
কিন্তু সেই 24 বছর বয়সেও তিনি সেই সময়টিতে দৃঢ়তা রেখেছেন এবং দৃঢ়তা রাখার ফলে অন্য মহিলা হলে মিসক্যারেজ হয়ে যেত, সেই গর্ভপাত হয়ে যেত, কিন্তু তার গর্ভপাত হয়নি। কাজেই তার দৃঢ়তা বোঝার চেষ্টা করুন। তিনি সজীব ওয়াজেদ জয়ের মতো একজন সন্তান তৈরি করেছেন। আপনারা যে যাই বলেন না কেন, সজীব ওয়াজেদ জয় তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তার রেজাল্ট আর যাই হোক না কেন, তার সমপর্যায়ের রেজাল্ট অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ছেলে মেয়েদের নেই। হার্ভার্ডে পড়া এত সোজা জিনিস নয়, স্বাভাবিক না। আমরা যারা পড়াশোনা করেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান বের হয়ে গেছে। তো হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, পাশ করা, কোর্স কমপ্লিট করা এত সোজা জিনিস নয়। তো সেই 71-এ জন্ম নেওয়া সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার গর্ভ হয়ে জন্ম নেওয়া সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড গ্রাজুয়েট। এনিওয়ে, তো ওই যে 24 বছর বয়সে তার যে দৃঢ়তা ছিল, তার যে সাহস ছিল, এটা 34 বছর বয়সেও তিনি সেটা দেখিয়েছেন। যেমন জিয়াউর রহমান সাহেব তাকে বললেন, এখন বিএনপি বলে, গর্ব করে বলে যে আমরা তাকে আহ্বান করেছি, আপনি আসেন, আমরা তাকে আসার অনুমতি দিয়েছি। তো যার বাপ মারা গেছে, মা মারা গেছেন, পুরো বংশ মিলিটারির হাতে মারা গেছেন, তাকে যদি কেউ আসতে বলে আর সাথে সাথে সেটা চলে আসবে, এটা যে খুব সহজ নয়, তা তো আপনারা এখন জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দেখতে পাচ্ছেন। তার মা বাংলাদেশে অসুস্থ, রাজনীতির এত বড় দল সারা বাংলাদেশ বলতে গেলে বিএনপি চালাচ্ছে, তারপর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো সেখানে শেখ হাসিনা 34 বছর বয়সে তিনি দিল্লি থেকে জিয়াউর রহমান সাহেবের যখন প্রবল প্রতাপ, প্রবল ক্ষমতা, ঠিক সেই সময়টাতে বিশ্বাস করে হোক, বোকামি করে হোক, সাহস দেখে হোক, তিনি বাংলাদেশে এসেছেন। এবং সেদিন এয়ারপোর্টে যত লোক এসেছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, ইতিহাস সাক্ষী, অত বড় সমাবেশ আর বাংলাদেশে দ্বিতীয়টি হয়নি ঢাকা এয়ারপোর্টে। যদি ভবিষ্যতে তারেক রহমান সাহেব আসেন, সেই রেকর্ড যদি মুছে যায়, সেটা বিএনপিরা গর্ব করে বলতে পারবে যে 1981 সনে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যত সংখ্যায় গিয়েছিল, তো 81 সনের যে জনগোষ্ঠী ছিল তার সঙ্গে এখন যে জনগোষ্ঠী বেড়েছে, সেটার সাথে সামঞ্জস্য রেখে সেই পরিমাণ লোক বা তার চেয়ে বেশি লোক যদি এয়ারপোর্টে যায়, বিএনপির জন্য অবশ্যই সুসংবাদ। কিন্তু বাস্তবতা হলো যে 1981 সনে যে পরিমাণ লোক এয়ারপোর্টে গিয়েছিল শেখ হাসিনাকে রিসিভ করার জন্য, এটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটেনি। তো যা হোক, এটা হলো তার 34 বছর বয়সের সাহস, শক্তি। এবং এরপর থেকে তিনি যে লড়াই করেছেন, তার উপর সরাসরি গুলি করা হয়েছে, তার উপর সরাসরি গ্রেনেড হামলা করা হয়েছে। যদি বিএনপি বলে যে গ্রেনেড হামলা তিনিই করেছেন, এটা নাটক ছিল, তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রিমোট ছিল, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা এই কথা বলেন, বা আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা যেন তাদের এই কথা বিশ্বাস করতে পারি। কিন্তু বাস্তবতা হলো যে চোখের সামনে ছোট্ট একটা ককটেল ফাটলে, টায়ার, রিক্সার টায়ার ব্রাস্ট হলে আমরা 3টা লাফ দিই। ট্রাকের যদি টায়ার ব্রাস্ট হয়ে যায়, পাশে কোনো মানুষ দাঁড়ানো থাকলে তার লুঙ্গি খুলে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে চিৎ হয়ে পড়ে যাবেন। তো সেখানে গ্রেনেড বিস্ফোরিত হবে আপনার পাশে, আপনি সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকবেন, এটা সাধারণ ঘটনা নয়, বিরাট ঘটনা। কিংবা আপনার চোখের সামনে যখন আপনি দেখতে পেলেন যে শত শত মানুষ আহত হয়ে শুয়ে আছে, রক্তের ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, এর হাত উড়ে গেছে, ওর পা উড়ে গেছে, সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে থাকা মানে পাগল না হলে সম্ভব নয়। তো শেখ হাসিনা সেই দৃশ্যের মধ্যে দাঁড়িয়েছিলেন, দেখেছেন, ট্রাক থেকে নেমেছেন, তারপরে গাড়িতে উঠেছেন, উঠে আবার সে পার্লামেন্টে আসার চেষ্টা করেছেন, আহতদেরকে দেখার জন্য ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে দেয়নি। তিনি জাহাঙ্গীর গেট থেকে হেঁটে হেঁটে সিএমএসে যাওয়ার চেষ্টা করেছেন। ইটস নট সো ইজি, এটা এত সোজা বিষয় নয়। দ্বিতীয়ত, আবার এই যে যখন আগস্ট মাসের 5 তারিখে তিনি গেলেন, হেলিকপ্টারে উঠলেন, এই দৃশ্য আপনি যে একবার কল্পনা করে দেখেন, এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটা বিষয়। তো এই অস্বাভাবিক যে ক্যারেক্টারিস্টিক্স, এখন সেটাকে আপনি নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন, কিন্তু শেখ হাসিনা ওন ইট, তার এটা রয়েছে। এবং এই শক্তি নিয়ে তিনি এখন দিল্লিতে আছেন। এবং দিল্লিতে থেকে তিনি এই যে তার যে সাহস, তার যে শক্তি, তার কৌতুক করার, মানে জাহান্নামে বসে হাসি পুষ্পের হাসি। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ জমানাতে আমি খুব বিপদে পড়েছিলাম একটা গল্প বলে।
সৈয়দ আবুল হোসেনের দৌড় দিয়ে মন্ত্রী হলেন এই গল্প বলে। তো তখন বয়স অল্প ছিল, এখন হলে হয়তো সেই গল্প বলতাম না। কিন্তু সেই গল্প যখন বলেছিলাম তখন আমার একেবারে স্থির বিশ্বাস ছিল যে এই গল্প শুনে আবুল হোসেন সাহেব বিব্রত হবেন, কিন্তু শেখ হাসিনা খুশি হবেন। এবং তিনি সেই কতটা খুশি হয়েছিলেন বা হননি সেটা এখন, যেহেতু তিনি দেশের বাইরে, আমি এই কথা বলে বিব্রত করতে চাই না, কিন্তু গল্পের যে প্রেক্ষাপট সেটি হলো ঘটনাটা সত্য। এবং তিনি, ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, তারা সবাই চায়না সরকারের আমন্ত্রণে একবার বেড়াতে গিয়েছিলেন। এবং শেখ হাসিনা নিজের মুখে আমাকে বললেন, একেবারে পার্লামেন্টারি কমিটির বৈঠকে, আমি সেই গল্প বলতে গিয়ে ওটাকে একটা লেকের পাড় বর্ণনা করেছিলাম, যে ওটা ওয়েস্ট লেক, হ্যানজো প্রভিন্সের ওয়েস্ট লেকে পাড়ে এই দৌড় প্রতিযোগিতা হয়েছিল। তখন তিনি আমাকে বললেন যে তুমি এরকম একটা গল্প বলবো, আমার সাথে আলাপ করে বলবা না? ওটা তো লেকের পাড় ছিল না, ওটা একটা স্পোর্টস স্কুল ছিল, একটা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো সেখানে গিয়ে আমি এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সেখানে তো আবুল হোসেন ফার্স্ট হয়নি, সেখানে আমার জানা মতে সাবের হোসেন চৌধুরী ফার্স্ট হয়েছিল। তো দৌড়ে যদি কেউ ফার্স্ট হয় তাহলে তাকে মন্ত্রী বানাতে হবে এরকম তো কোনো কথা নেই। যদি তাই হতো তাহলে তো আমি সাবেরকে মন্ত্রী বানাতাম। আমি কি সাবেরকে মন্ত্রী বানিয়েছি? তো এই কথা তিনি যখন বলছিলেন, সাবের হোসেন চৌধুরী একেবারে সামনে মাথা নোয়ায়ে তিনি বসেছিলেন। আবার তার পরের দিন এসে ওবায়দুল কাদের আমাকে বললেন, জনাব ওবায়দুল কাদের, যে রনি, তুমি যে বলছো ঠিক আছে, আমাকে দৌড় দিতে বলছিল, আমি কিন্তু দৌড় ঠোড় দেইনি পার্লামেন্টে বসে। তো এই হলো শেখ হাসিনার সেন্স অফ হিউমার। আপনি এটাকে দুষ্টমি বলতে পারেন, বা তার দলের নেতাকর্মীদের সঙ্গে তার যে চ্যাটিং করার যে অভ্যাস, এরা যাই বলেন না কেন। আর একটা ঘটনা বলি, যেটা বলে হয়তো শেষ করব। আব্দুস সামাদ আজাদ, তো তিনি আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এই দুজনের প্রতি ভীষণ রকম বিরক্ত ছিলেন। তাদেরকে সম্মান করতেন কিন্তু বিরক্ত ছিলেন। এর কারণ হলো এই দুজন প্রবীণ নেতা সিলেটের রাজনীতিতে ভীষণ রকম ঝগড়াঝাটি করতেন। যেভাবে সাইফুর রহমান কিংবা ইলিয়াস আলী ঝগড়াঝাটি করতেন, তার চেয়েও এই দুজনের ঝগড়াঝাটি ছিল প্রবল। তো তিনি অনেকবার চেষ্টা করেছেন এই দুজনকে নিবৃত করার জন্য, কিন্তু তিনি পারেননি, এটা সম্ভব হয়নি। এই দুজন তাদের মতো করে আঞ্চলিক রাজনীতিতে তারা দ্বন্দ্ব সংঘাত করতে। এমনকি পরবর্তীতে আমি দেখেছি আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে মতিয়া চৌধুরীর একটা সংঘাত ছিল এবং কেউ কাউকে দেখতে পেতেন না। এটা দলের মধ্যে যাকে বলা হয় এটা পজিটিভ, এটা নেগেটিভ না, কিন্তু এটা দলীয় প্রধান যখন এটাকে খুব এনজয় করেন, ওখানেই তার নেতৃত্বটা ফুটে ওঠে। এবং এটা নিয়ে যখন সে হিউমার করতে পারেন, দুষ্টুমি করতে পারেন, তখনই দল কিন্তু এগিয়ে যায়, দলের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়। তো একবার কি হলো যে এই আব্দুস সামাদ আজাদ সাহেবের স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর একটা বিয়ে করলেন। শেখ হাসিনা যখন শুনলেন, তিনি এটাকে পার্লামেন্টে অনুষ্ঠান করে তিনি এটাকে সেলিব্রেট করতে চাইলেন, উদযাপন করতে চাইলেন। তো আব্দুস সামাদ আজাদ আমার এক ভগ্নিপতির বন্ধু ছিলেন, আমার সিনিয়র ভগ্নিপতি। তো তিনি একটা ব্যাংকের তখন ম্যানেজিং ডিরেক্টর। তার বাসায় এসে তিনি খুব মানে কান্নাকাটি করেছিলেন যে আমাকে এইভাবে অপমান করা হলো। বাহার সাহেব, আমার ভগ্নিপতির নাম ছিল কাজী বাহারুল ইসলাম। তো এইভাবে কিন্তু ঘটনাটা কী ঘটেছিল, তো বিয়ে করেছেন আব্দুস সামাদ আজাদ সাহেব, তো টেরই পাননি। তিনি মনে করছেন প্রধানমন্ত্রী সংবর্ধনা দিচ্ছেন, তো তিনি তার স্ত্রীকে নিয়ে, নববধূকে নিয়ে তিনি সভা, মানে সেই সংবর্ধনা স্থলে তিনি হাজির হচ্ছেন। আর যখন তিনি হাজির হচ্ছেন তখন শেখ হাসিনা কী করেন, আগে থেকে রেডি ছিল সেই যে জনপ্রিয় হিন্দি গান, সাইয়া দিল মে আনা রে, আপকো সে না জানা রে, সমসমা সমসম, এটা বাজিয়ে দিলেন। আর তো হাসির বন্যা। তো বুঝেন একজন পররাষ্ট্রমন্ত্রী, বয়স্ক মানুষ, তো তিনি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। তো সেখানে প্রধানমন্ত্রীর দুষ্টামি বা সেন্স অফ হিউমার কোন পর্যায়ে থাকলে তিনি এখানে সাইয়া দিল মে আনা রে, হ্যাঁ, আপকো সে না জানা রে, এই গানটা তিনি বাজাতে পারেন। এইরকম মানে তার মধ্যে সেন্স অফ হিউমার কাজ করে, মানে, এবং তিনি অনেক কিছু বুঝতে পারেন। এখন যে কথাগুলো, যে তার দলে যারা চোর ছিল, টাউট ছিল, বাটপার ছিল, তিনি সবাইকে চিনতেন, সবাইকে জানতেন, কে কতটা টাউট, কে কতটা বাটপার, এটা তিনি একেবারে নিক্তি দিয়ে বুঝতে পারতেন। তারপরেও তিনি এই কাজগুলো
কেন করতে দিতেন, কেন বাধা দিতেন না, এটা তিনি ভালো বলতে পারেন। আমি আর একটা ছোটো ঘটনা বলে আজকে ভিডিও শেষ করব। ওই যে 400 কোটি টাকার পিয়ন, তো একটা সময় সেই পিয়নটাকে তিনি খুব স্নেহ করতেন, কিন্তু পিয়নটা যখন খুব দুষ্ট হয়ে গেল এবং দুর্নীতিবাজ হয়ে গেল এবং বিভিন্ন লোক যখন তার বিরুদ্ধে বলা শুরু করলো এবং একটা সময় সে এমপি ইলেকশন করতে চাইল, এই এলাকাতে হেলিকপ্টার নিয়ে যায় এবং শিরিন শারমিন চৌধুরী যে এলাকাতে এমপি হতে চায় সেও সেই এলাকাতে এমপি হতে চায়। তো শিরিন শারমিন চৌধুরী জীবন হারাম করে দিল। তো যাই হোক, এটা যখন হয়নি, সেই পিয়নটার সঙ্গে যখন তার ভালো সম্পর্ক এবং প্রধানমন্ত্রী যখন বুঝেন যে এই পিয়নটা ভাজা মাছটা উল্টে খেতে যায় না, একেবারে সহজ সরল, এবং তার কাছে গিয়ে সবাই ভ্যাগ ধরতেন এবং এমনভাবে অভিনয় করতেন যে ওখানে মানে অভিনয় যারা করতেন তাদের সততা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না, সবাই নিখুঁত, টপ টু লো এভরিবডি তার সামনে অভিনয় করতেন। এবং আমি সেই সকল অভিনয়ের কথা যদি আপনাদেরকে বলি, রীতিমতো মহাকাব্য রচিত হবে। তো ওই পিয়নটাও তখন অভিনয় করতে তার কিচ্ছু নাই, সে একটা সিংহারাও খায় না কার কাছ থেকে, সারাদিন সেভাবে থাকে। তো এক মন্ত্রী, আমি নাম বলবো না, প্রতিমন্ত্রী, সে একটা ফাইল নিয়ে কয়েকদিন ঘুরছে, প্রধানমন্ত্রী সাইন করছে না। তখন ওই পিয়নকে সেই মন্ত্রী ধরলেন যে তুমি আপার কাছ থেকে এটা সাইন করে নিয়ে আসো। তো পিয়নটা যখন নিয়ে গেলে তখন তিনি নরম হলেন, বললেন যে দেখ, ও তো এই ফাইল নিয়ে 3 দিন 4 দিন ঘুরতেছে, ও তো মালকুড়ি না পেয়ে, টাকা না পেয়ে এই কাজ করছে না, নিঃসন্দেহে ফাইলের মধ্যে ওর কোনো স্বার্থ আছে। তো যেহেতু তুই নিয়ে আসছিস আমি করে দেবো, তো তোরে কয় টাকা দিবে একটু চুক্তি করে আয় যা। তো এরপর সেই পিয়ন আবার তার কাছে আসলো, বললো যে ভাই আমার লাভ কি, আমি যে ফাইলটা সাইন করে নিয়ে আসবো, আমার কয় টাকা দেবেন বলেন। তো যাই হোক, এরপর মন্ত্রী তাকে বলছে যে ঠিক আছে এই কয় টাকা দেবে, এরপরে পিয়ন সেখানে গেছে, ফাইল বের হয়ে চলে আসছে। তো এভাবে ইন এ ওয়ে শেখ হাসিনা তার দলকে চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন। এইভাবে তিনি অনেক কিছু বুঝতেন, এইভাবে জীবনের প্রতিটি স্তরে তার হিউমার ছিল, সেন্স অফ হিউমার ছিল, এবং এখনও সেই সেন্স অফ হিউমার তার কাজ করছে। এই যে তিনি যে টুস করে ঢুকে পড়ার কথা বলছেন, আমি আসছি, আমি তালিকা করছি, আমি খুব কাছাকাছি আছি। আবার কেউ কেউ এমন সন্দেহ প্রকাশ করছেন যে ঘোড়ার ডিম তিনি বাংলাদেশের মধ্যে আছেন কিনা আল্লাহই জানে, সীমান্ত পাড়ি দিয়ে কবে বাংলাদেশের মধ্যে ঢুকে গেছেন কে জানে। তো এই যে কনফিউজ তৈরি করা, প্রতিপক্ষকে ভয় দেখানো, আতঙ্ক। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, প্রথমে আমরা গতকালকের যে বৈঠকটা, যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলগুলো দেখা করলো এবং দেখা করে এখানে একটা ইন্টারেস্টিং কথা তারা বলেছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তারা বলেছে যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় এবং দল ঘনিষ্ঠ যে সমস্ত উপদেষ্টা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা তারা বলেছে। কি বুঝছেন আপনি এটা নিয়ে? না, এটা তো একটা তাদের যে ডিমান্ডটা বেশ কমপ্লিকেটেড আমার কাছে মনে হচ্ছে। কোনো ঘটনার বা ঘটনা সমূহের কারণে তারা এই ডিমান্ডটা করছে। একটা হতে পারে যে সচিবালয়ে যে 9 জনকে সচিবকে যে অবসর দেওয়া হলো, এগুলো হতে পারে, এটা তাদের একটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে হাজির করা হচ্ছে, হাজির করা হয়েছে। এটাও নানাবিধ ঘটনা ঘনীভূত হয়ে আসতেছে। এই পরিপ্রেক্ষিতে তাদের এই দাবিটা আলোচনা করার রাখে। যেমন আজকে কিন্তু ওই ত্রয়োদশ সংশোধনীর সমাপনী শুনানি হবে, তাদের রিভিউ করার এর জন্য আবেদন করেছিল, সেটা আজকেই হবে। রায় যদি আসে যে ত্রয়োদশ 13th জেনারেল ইলেকশন 13th অ্যামেন্ডমেন্ট কার্যকরী করে হবে, তাহলে কোনো অশনি সংকেত আমরা দেখি না। এখন 13th অ্যামেন্ডমেন্ট যদি রিস্টোর করে, সেখানে যে ইমপ্লিকেশন হচ্ছে যে প্রধান অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার হচ্ছেন যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হচ্ছে জাস্টিস হাসান, যিনি রিজাইন করেছেন। তার আগের জন্য ছিলেন শেখ হাসিনা কর্তৃক নিয়োজিত। সে যে খুব সুনামের সহিত কাজ করে গেছেন তা তো না। যে কয়েকজন চিফ জাস্টিস রিটায়ার করেছেন সাম্প্রতিক সময়, সবারই ভিতরে নানাবিধ ছিল যে দলীয় বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছে এই পোস্টে, এটাই ধারণা হয়। এখন যদি তারা
যে এই জাস্টিস হাসানকে যদি চিফ অ্যাডভাইজার করা হয়, দেশের ভিতরে তো বড় ধরনের বিশৃঙ্খলা হবে। সুতরাং 13th অ্যামেন্ডমেন্ট কি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হবে, নাকি 13th অ্যামেন্ডমেন্ট ভবিষ্যতের জন্য ইমপ্লিমেন্টেড হবে, এই রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হয় তাহলে একটা পরের সমস্যার সৃষ্টি হয়ে যাবে না, দেশের ভিতরে রাজনৈতিক ক্ষেত্রে। আমি যতটুকু শুনেছি, আমার সঙ্গে এই ব্যাপারে একাধিক আইনজীবীর সঙ্গে আলাপ হয়েছে, ওনারা যেটা বলেছেন যে এটা ইমিডিয়েট, মানে রায়ের সঙ্গে সঙ্গে না, বরঞ্চ এটা একটা রায় হলো, এটা পরবর্তী সময়ে যখন সংসদ বসবে সেই সংসদে অনুমোদন সাপেক্ষে এটা আবার নতুন করে হবে। এটা আমি শুনেছি, আমার কথাটা আমি ঠিক ক্লিয়ার না, তবু আমি আমার অপিনিয়নটা আপনাকে দিলাম। না, এখানে দেখেন যে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন তারা হচ্ছে যে সংবিধানের আলটিমেট আপনার ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান। তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা কিন্তু আপনার অন্য কোনো জায়গায় চ্যালেঞ্জ করা যাবে না। এটা দ্য হাইয়েস্ট বডি, এবং তাদের প্রধান কাজ হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা দেয়া। তারা যদি এই সংবিধানের যে ব্যাখ্যাটা যদি এইভাবে দেন যে 13th অ্যামেন্ডমেন্ট রেজিস্টার করা হবে, বা আগের যে 15th অ্যামেন্ডমেন্টে যেটা বাতিল করা হয়েছিল সেটাকে যদি তারা ক্যান্সেল করে দেন, অর্থাৎ জটিলতা না করে বলতে পারি, যদি তারা বলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু দেখবো যে আমরা যে বিচার বিভাগ রাজনীতির একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে চলে গেছে। আইন মানতে যে আপনার কি অবস্থা হবে, সেখানে যদি আপনার শেখ হাসিনার সরকারের ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিসকে আপনার ডেজিগনেট করা হয়, সেটা কিন্তু রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের বহু লোকের কাছে, এটা তো অবভিয়াস। সুতরাং এখানে আমরা এমন একটা রাজনীতির বাঁকে আমরা এসে গেছি, রাজনীতি এবং আপনার এই বিচার বিভাগ এমন একটা বাঁকে এসে গেছি যেখানে বিচার বিভাগ, যেমন ধরেন বিচার বিভাগের একটা অংশের সাথে কিন্তু সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এই নিয়ে, এদেরকে ট্রায়াল কোথায় হবে। সেটা যাই হোক, আশা করি যেহেতু ডুয়াল কনকারেন্ট জুরিসডিকশন আছে, তারা দুই মিনিস্ট্রি বসে এটা সমাধান করতে পারে। কিন্তু এইটার যদি হয়, রায় আসে যে বিচার বিভাগ থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন থেকে, যে ইমিডিয়েটলি তোমরা ত্রয়োদশ সংশোধনী চালু হয়ে গেল, তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার ফর্ম করতে হবে, এবং ইউনুস সরকার সাথে সাথে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আপনার সুপ্রিম কোর্টের আদেশ সর্বোচ্চ, সেটাকে আপনার ঝুলে রাখবেন কেমনে? যদি সুপ্রিম কোর্ট বলে যে এটাকে চেঞ্জ করে আগামী সংসদে নতুন করে রিভাইজ করো, তাহলে কিন্তু সংবিধান এটা হয়, আপনার অনেকটা সমাধান হয়। তাই আমরা তো প্রেডিক্ট করতে পারি যে কিভাবে রায় আসবে, কারণ এটা বিচারাধীনকে এই মুহূর্তে বিচারাধীন। সুতরাং আরো বেশি কমেন্ট করাও আমার মনে হয় সমীচীন হবে বলে আমি মনে করি না। কিন্তু আমার কথাটা হলো যে, আপনার কি মনে হয় যে বিএনপির দিক থেকে যে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক মানে সরকার মডেলে কাজ করার জন্য, এবং তারা যে সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগটা করলো, তো যদিও উপদেষ্টাদের নামটা বলা হয় নাই, কিন্তু অভিযোগটা এসেছে এবং সেটা তো সবাই জানে কার কার বিরুদ্ধে বলা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে বিএনপি এই আদালতের রায়টা কি হতে যাচ্ছে এটাকে মাথায় রেখে এই অভিযোগগুলি করলো? আবার দিয়ে দেখলাম যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস, উনি বলেছেন যে প্রশাসনের এই রদবদল গুলো উনি নিজে দেখবেন। উনি নিজে দেখলেই কি অনেক কিছু ঘটে যাবে? তার মানে প্রবলেমটা কি এই নির্বাচনকালীন প্রশাসনিক যে বিন্যাস, সেই বিন্যাসটাকে মাথায় রেখে বিএনপি গিয়েছিল নাকি? আপনার কাছে কি মনে হয়? অবভিয়াস বিএনপির কথায় যে ইউনূস সাহেবের অ্যান্সার যে আমি প্রশাসনিক এটা দেখবো, অর্থাৎ বর্তমানে যে প্রশাসনিক যে আপনার আলী ইমাম মজুমদার আছেন অ্যাডভাইজার, তার কাজে বিএনপি সন্তুষ্ট না, এবং ইউনূস সাহেব করছেন যে আমি এখন থেকে সচিবদের বলেন, ডেপুটি সেক্রেটারি থেকে সবই বদলি আমার দপ্তর করবে। অর্থাৎ জনপ্রশাসনের অ্যাডভাইজার, তার কার্যক্রম উপরে আর উনি আস্থা রাখেন নাই বলেই কথাটা কিন্তু উনি বলছেন যে আমি দেখবো। এটা কিন্তু একটা এখন আর আলী ইমাম মজুমদারের হাতে নাই, ওটা বোধহয়
এখন ইউনূস সাহেবের হাতে আছে। আলী ইমাম মজুমদারকে অন্য মিনিস্ট্রিতে দেওয়া হয়েছে, এটা অনেক আগেই আচ্ছা, হয়েছে। তাই যদি তাহলে তো উনি যদি থাকে তাহলে উনি তো দেখছেন এতদিন, তাহলে উনি কেন বলেন যে আমি এখন থেকে দেখবো? আপনি ওনার মিনিস্ট্রি, উনি যদি এটা আমার জানা ছিল না যে আলী মোহাম্মদ মজুমদার সাহেব, তা উনি যদি এটার ওনার দপ্তরের আন্ডারে থাকে জনপ্রশাসন, তাহলে উনি আবার তার মানে কি উনি কাউকে দায়িত্ব দিয়ে দিছিলেন, লামিয়া মোর্শেদ ঠোরশেদ এইসব ধরনের কাউকে, যে তোমরা দেখো? এই আসলে বলা কি তো ঠিক। একটা অথর্ব সরকারের এই অথর্ব কথাবার্তা ফলে মানুষের আস্থা হারাই ফেলতেছে আর কি। আচ্ছা, একটা জিনিস আমি অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি দেখেছেন যে আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাই। কালকে দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকটা শহরে ঝটিকা মিছিল টিছিল হলো, এবং বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ সরগরম ছিল। তো যেহেতু এই দলটার কার্যক্রম স্থগিত এখন, সরকার মোটামুটি কালকে দেখলাম 6 জনকে গ্রেপ্তার করলো, এবং এই 6 জনকে নিয়ে এই অক্টোবর মাসে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 81 জন এই ঢাকা থেকে। তো এই যে একটা ব্যাপার যে মানে ওদের মধ্যে কেউ নড়াচড়া দেখছেন আপনি, এবং এইটা যদি নড়াচড়া হয় সামনে নির্বাচন, এটা কি ভালো ইঙ্গিত দিচ্ছে? শুধু আওয়ামী লীগের নড়াচড়া কেন, আপনার যে বিএনপির নড়াচড়া, বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব কলহ, এবং একজন মানে দুই একজনের নেতৃত্ব হলে একটা উপজেলায় যে দুই একজন কন্টেন্ট করে। আমি জানি যে আমাদের যেমন শিবচরে প্রায় কমপক্ষে আমার জানা মতে 15 জন বিএনপির বড় নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, তারা এমপি ইলেকশন করবেন। এমপি ইলেকশনের মাত্র, জেনারেল ইলেকশনের মাত্র ধরেন 4 মাস সময় আছে। এর ভিতরে যদি প্রতিনিয়ত আপনার ক্যান্ডিডেট বাড়ে, আমি নিজেই একটা উদাহরণ দিলাম, কারণ আমি ওই শিবচরের ওইখানে আমার বাড়ি, তা আমি আর কি জানি, যদিও আমি ওখানে রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু আমি একটু অবজার্ভ করলাম এটা কি প্রমাণিত হয়, গ্রুপিং, ব্যাপক গ্রুপিং, আপনার কোন জায়গায় যেন গোলাগুলি হয়েছে, প্রায় হচ্ছে এরকম। তো সুতরাং এটাকে আপনার কঠিন ভাবে রাজনৈতিক ভাবে যদি স্ট্রিমলাইন না করতে পারে বিএনপি, তাহলে তো একটা বড় ধরনের গন্ডগোল হবে জেনারেল ইলেকশনে। এবং আমাদের যে গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টের সেই সক্ষমতা নাই। আর একটা সমস্যা হচ্ছে কি, যে নিরপেক্ষতা নাই। এই যে বিএনপি নেতারা বললেন যে অরাজনৈতিক নেতৃবৃন্দকে মানে ক্যাপ্টেন গভর্নমেন্টের যারা মেম্বার, সরকারের যারা উপদেষ্টা, যারা রাজনৈতিক কি আছে, কানেকশন আছে, তাদেরকে বের করে দিতে হবে। তা উনি তো অবভিয়াসলি ইঙ্গিত করছেন আপনার আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে এবং মাহফুজকে, মাহফুজ আলম, মাহমুদুর রহমান, এদেরকে ইঙ্গিত করে উনি কথাটা বলছেন বলে আমি ধারণা করি। আর অন্যরা তো কেউই কোনো দলে করতেন না, কিন্তু আর একজন এখানে আছে যে উনি একটা দলের প্রধান ছিলেন একসময়, রাজনৈতিক দলের। আপনার যে নাগরিক শক্তি বলে যে একটা দল করা হয়েছিল কয়েক সপ্তাহের জন্য, তার হেড তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর কেয়ারটেকার আদলে যদি হয়, কেয়ারটেকার সরকারের প্রধান 72 বছরের বয়সের ঊর্ধ্বে হতে পারবেন না, এটা তো আইন করে দিয়ে আছে। ইউনূস সাহেবের বয়স তো 72-এর উপরে, অনেক উপরে চলে গেছে। তো সুতরাং এই যে কেয়ারটেকারের ভূমিকায় যদি আসতে হয়, তাহলে প্রথমে ডক্টর ইউনূসকে এবং আরো 2 জন অ্যাডভাইজারকে আপনার রিজাইন করতে হবে। রিজাইন করে কেয়ারটেকার আদলে সরকার আবার হয় মাত্র 11 জনের হয়, 11 জনের। এই দাবিটা কিন্তু খুব গুরুত্ব বহন করে। অর্থাৎ এই ফখরুল ইসলাম সাহেবের নেতৃত্বে যে টিমটা গেছে, তারা বেসিক্যালি ডক্টর ইউনূসের সরকারের উপরে অনাস্থা ঘোষণা করে দিয়ে আসছে খুব কৌশলে। এটা তো একটা মারাত্মক কথা বলছেন কিন্তু আপনি। আচ্ছা, আমি আরেকটা কথা, আপনি যেটা বললেন যে এই যে মানে আপনার দলীয় বলতে যাদেরকে বোঝানো হচ্ছে বলে আপনি বলছেন, আপনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার নাম নিলেন। এই ভদ্রলোক তো মানে বয়স কম, অভিজ্ঞতা একেবারেই নাই, বিশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উনি কিন্তু একের পর এক নানা ভাবে ওনার যোগ্যতার প্রমাণ রাখছেন। ওনার সর্বশেষ যোগ্যতা আমরা দেখতে পেলাম যে উনি হঠাৎ করে ওনার ফেসবুকে বলে দিলেন পোস্টে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের 10টা চুক্তি মানে বাতিল করা হচ্ছে, এবং বলার পর তিনি গতকালকে দেখলাম আবার পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিফ করে বললেন সাংবাদিকদের কাছে এই যে 10টা না, মাত্র একটা চুক্তি বাতিল করা হয়েছে,
এবং আর যে চুক্তিগুলি তালিকা দেওয়া হয়েছে এগুলি অনেকগুলি বাতিল করা হয়নি, যেগুলি ছিল তেমনি চলছে। এবং ওর মধ্যে দুই একটা চুক্তির নাম উনি উল্লেখ করেছেন এই আসিফ মাহমুদ, যেগুলি কোনো অস্তিত্বই নেই। তো এই যে একটা মানে সরকারের একজন মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যিনি মন্ত্রী পদমর্যাদা, মন্ত্রী তো বলা যায়, ভার্চুয়ালি মন্ত্রী, তিনি যখন একটা পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কে এরকম মিথ্যা তথ্য দিয়ে জনগণের মধ্যে ওই রাষ্ট্রের মানে বিরুদ্ধে এক ধরনের উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করেন এবং তার সরকারের সাফল্য মিথ্যা প্রচারের চেষ্টা করেন, তো সেটা আবার আরেকজন উপদেষ্টাকে ক্লিয়ার করতে হয়। তো এই যে বিষয়টা, এটাকে আপনি মানে কিভাবে দেখছেন? না, ওই উপদেশটা তৌহিদ সাহেব যে কমেন্টটা করছেন লাস্টে, যে মানে এক ধরনের ভর্ৎসনা, যে এই কাজটা উনি না করলেও করতেন। এটা যে একটা ড্যামেজিং এবং এটা যে ভুল, এবং এই কথাটা বলার এখতিয়ার অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রি, এলজিডি মিনিস্ট্রি বা আপনার খেলাধুলার ক্রীড়ামন্ত্রীর না। তো সজীব ভুঁইয়াকে আমরা একটু দোষারোপ করবো না। আমি এই কারণে দোষারোপ করবো না যে সে কিছুদিন আগে ছাত্র ছিল, এখনো ছাত্র, আমি যতদূর জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সে ভর্তি হচ্ছে। একজন ছাত্রর কাছ থেকে আপনি কিভাবে এই বিবেচনা বোধ আশা করে না? সে যা করতেছে তার ছাত্র হিসেবে, একজন ইয়াং ম্যান হিসেবে সে ভালোই করতেছে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই কাজটা ভুল করছে যে এই এত অনভিজ্ঞ ছাত্র অবস্থায় এদেরকে মন্ত্রী বানানো উচিত হয় নাই। তো মন্ত্রী বানানোর ফলে যেটা হয়েছে, তারা কিন্তু নানাবিধ ঘটনার সাথে তাদের নাম এসে যাচ্ছে একটার পর একটা, এবং সেটাকে ডিফেন্ড করার মতো অবস্থায় তারা এখন আর নাই। তাদের চেষ্টাই করছে, দুর্বলতার সুযোগ নিছে, এবং মন্ত্রণালয়ে যারা আছেন তারাও হয়তো দুর্বলতার সুযোগ নেবেন বলে আমি ধারণা করি। তো সেই জন্য এর জন্য দায়ী হচ্ছে কে, ওই ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি বলছেন যে এরা আমাদের প্রাথমিক করতে হয়, এই ছাত্ররাই তার, জনগণের পক্ষ থেকে কথা বলতেছেন না, ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, উনি সেইভাবে কাজ করতেছেন। ছাত্রদের এই নিয়োগ প্রক্রিয়াটাই ভুল ছিল, যে তারা একজন 80 বছর না 85 বছর 86 বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক, তাকে এইখানে তারা নিয়ে আসছে। এটাই ছিল ছাত্রদের সবচেয়ে মারাত্মক ভুল। তো যাই হোক, এখন যা হওয়ার হয়ে গেছে, আমি মনে করি যে এই ইউনূস সাহেব যদি বিএনপির যে তিনজন গেছেন, তিনজনই বিচক্ষণ নেতা, তারা এলোমেলো কথা বলার লোক না। এই যে তিনজন গেছেন, তারা যে কথাটা অত্যন্ত সুকৌশলে বলছেন যে কেয়ারটেকার ভূমিকায় আপনি আসেন। কেয়ারটেকারের ভূমিকায় ছিল আপনার ফখরুদ্দিন সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস লতিফুর রহমান। এরা কিন্তু কেউ দলীয় ছিল না, কোনোভাবে কোনো দলে কিন্তু তারা ই করেন নাই। কিন্তু ইউনূস সাহেব তো দলীয়, তার সে নাগরিক শক্তি যে দলটা উনি করছিলেন, এবং সৎ প্রার্থী আন্দোলন করছিলেন, উনি সৎ প্রার্থী উনি চান, সে আন্দোলন করছিলেন। সে থেকে উনি কি সরে গেছেন নাকি? উনি কি ওই ইতিহাসটা করতে চাচ্ছেন? উনি তো প্রায় বলেন যে ওইটা আমার ভুল হয়েছে, তার জন্য শেখ হাসিনা তাকে হ্যারাস করতো ওই রাজনীতি করার জন্য। এখন রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতির সে ইলেকশন করার জন্য প্রিপারেশন নিতেছিল, সবাইকে বলতেছিল 3টা করে ক্যান্ডিডেট, আমাদের 2টা থাকবে ডামি ক্যান্ডিডেট। ডামি ক্যান্ডিডেট সিস্টেমের তো ফাউন্ডার হচ্ছে, ফাদার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার আমার লেখা, আপনার সেই জন্মকথা আমি লিখছিলাম সেই সময়, যে এই ডামি ক্যান্ডিডেট পদ্ধতি তো খুবই খারাপ। আমরাও জানতাম যে ডামি ক্যান্ডিডেট দেয়, এই ভালো ক্যান্ডিডেট, আসল ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দিয়ে তাদের ডামি ক্যান্ডিডেটদের এজেন্ট, তারপরে সিকিউরিটি যাইতে পারে ভিতরে, এজেন্টরা যায় যে সেখানে একটা অনৈতিক সুবিধা নেয়। এখন যাই হোক, এই সমালোচনার থেকে সবচেয়ে বড় কথা হলো কি, আমরা কোথায় যাচ্ছি? আমাদের এখন বাংলার আকাশে এখন দুর্যোগের ঘনঘটা, সেইখানে আমরা একজন অতি বৃদ্ধ লোককে কাণ্ডারি বানাইছি। এখন দোয়া করতে হবে যে উনি যেন সুস্থ থাকেন, সবল থাকেন, এবং সঠিকভাবে দেশটাকে নেতৃত্ব দেন। আর তা না হইলে ওনাকে এখনো আছে যে এই জনগণের এই যে আপনার ফখরুল সাহেবরা আরো সবাই মিলে একটা ঐক্যমতে আসেন, যে নতুন আর একটা সরকার করেন, যে সরকার সঠিকভাবে নির্বাচন করতে পারবে। কারণ নির্বাচনের আগে দেশটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আপনার পোর্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে 30 বছরের জন্য, এবং আমি এটা শুনলাম যে নন ডিসক্লোজ অনেকগুলি থাকবে,
আপনার ধারা থাকবে, মানে কি, যেটা বাংলাদেশের জনগণ জানতে পারবে না যে তাদের একটা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে, যদি আপনি সিঙ্গেলি ধরেন তাহলে চিটাগাং পোর্ট, সে পোর্টকে একটা কোম্পানির কাছে দিয়ে দিচ্ছে এবং চুক্তি ধারাগুলি আমরা জানতে পারবো না। এটা তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা। দি এনিমি অফ দি কান্ট্রি এগুলি করতে পারে। আর ওনার এটার কে দায়িত্ব দিছে? ওনার দায়িত্ব হচ্ছে ইলেকশন করা। সংস্কার করতে চাইছেন করেন, কিন্তু আপনি পোর্ট দিয়ে দিবেন কেন? আর পোর্ট দিয়ে দিবেন, আপনি 30-40টা প্লেন কিনবেন, এইসব এলোমেলো কথা আপনাকে কে বলছে? আপনার সেই দায়িত্বের মধ্যে পড়ে না তো, সেই দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি পিপিআর ভঙ্গ করে আপনি পোর্ট দিয়ে দিতেছেন, আইনকে অমান্য করতেছেন। এটা আমি মনে করি কি বাংলাদেশের জনগণ এটা মানবে না। ওনার খেসারত দিতে হবে। শেখ হাসিনা খেসারত দিচ্ছে, ডক্টর ইউনূসও খেসারত দেবে। সেই খেসারত কিন্তু এই যে দেখেন আজকে এই যে সেনাবাহিনীর যারা অন্যায় অবিচার করছে তাদের কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় তারা কিন্তু চলে আসছে, বিচারের আওতায় কিন্তু চলে আসছে। আমরা যদিও চাইছিলাম যে সেনাবাহিনী যেন এই বিষয়টা বিচারটা করলে হয়তো, যাই হোক, আমি মনে করি কি যে এদের আসামি যারা অন্যায় বিচার করছে, দুর্নীতি করছে, দুঃশাসন করছে, তাদের বিচার হোক। এখন এই সরকার যারা করতেছে, পাথর বেচে দিচ্ছে, আপনার পোর্ট দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিনস দিয়ে দিচ্ছে, আপনার আরো একটার পরে একটা। এখন কক্সবাজার যে রেলওয়ে স্টেশন, সেটাও নাকি বিদেশিদের কাছে। বিদেশিদের সব কিছু পারে, বাংলাদেশের লোক পারে না কিছু করতে। এই জিনিসগুলিকে ঠেকাতে হবে। এবং আমাদের এই যে বন্দর রক্ষা কমিটি ছিল আনু মোহাম্মদের, আমি চাই যে আনু মোহাম্মদ সাহেব আবার এই আন্দোলনটা শুরু করেন, আমরা তাকে আমরা সাপোর্ট দেব। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী কিন্তু একটা খুবই মারাত্মক অশনি সংকেতের কথা বললেন। তিনি বললেন যে নির্বাচনের আগে এই সরকার দেশটা বিক্রি করে দেওয়ার একটা পদক্ষেপ হয়তো হাতে নিয়েছে। তো হয়তো এটা পুরো দেশটা বিক্রি করা যায় না, কিন্তু যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে সেগুলিকে কিন্তু আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে খুবই নেগেটিভ একটা বিষয় হিসেবে বিবেচনা করা যায়। ভোট দিয়ে দেওয়ার ব্যাপারটা কিভাবে দিচ্ছেন সেটা কিন্তু এখন অস্পষ্ট রয়ে গেছে। আমি নিজেও জানি না এই সময় আমাদের বন্দর রক্ষা কমিটির নদী বন্দর একটা আন্দোলন আমরা বিভিন্ন সময় দেখতাম, তারা কেন এখনো ঘুমিয়ে আছেন সেটা বুঝতে পারছি না। ঘুমিয়ে আছেন, কোনো লক্ষণ দেখালো না, এবং কয়েক দফা এই মানে ডেডলাইন দেওয়ার পর যে জাতীয় পার্টিকে সরকারের নিষিদ্ধ করতেই হবে, যখন ওই পক্ষটি বুঝলো যে ইউনূস সরকারের পক্ষে একমাত্র এই দাবি নিয়ে পথে নামায় সেনাবাহিনীর বেধড়ক মার খাওয়া নুরুল হক নূরকে একরকম সিঙ্গাপুর থেকে ঘুরিয়ে আনা ছাড়া এ বিষয়ে আর বিশেষ কিছু করা সম্ভব না, তখন আস্তে আস্তে জাতীয় পার্টি নিষিদ্ধের এই দাবিটা বেশ স্তিমিত হয়ে পড়েছে। বেশ কিছুদিন হলো সেই দাবিটা আর সেভাবে শোনা যাচ্ছে না। ডক্টর ইউনূস সরকারের জন্য সেটা একটা পরাজয় বটে, কারণ দেখেন যখন 5ই আগস্টের দিনে সেনাপ্রধান বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনায়, সেখানে কিন্তু তিনি জিএম কাদের সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দকে ডেকেছিলেন। কিন্তু এরপর ইউনূস সরকার সিদ্ধান্ত নেয়, জাতীয় নাগরিক পার্টি সহ তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলোর পরামর্শেই সম্ভবত তারা সিদ্ধান্ত নিয়ে বাছাই করে, মানে তাদের তালিকা অনুযায়ী তাদের পছন্দ মতো কারা ফ্যাসিস্টের দোসর, কারা ফ্যাসিস্টের দোসর নয়, কাদেরকে নিয়ে ঐকমত্য কমিশনের সেই মানে এই এক মহা সম্মানজনক আলী রিয়াজের দরবারে বসা যাবে, কাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হবে না, সেসব সিদ্ধান্তের মধ্যে জাতীয় পার্টিকে তারা একেবারে বাদ দিয়ে দেয়। জাতীয় পার্টি ঐকমত্য কমিশন মানে এই জুলাই সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়ায় যেমন যুক্ত হতে পারেনি, সরকার আর কোনো আলাপ আলোচনায় তাদেরকে গ্রাহ্যই করে নাই। মানে জাতীয় পার্টিকে একরকমের মাইনাস করে রেখেছিল এবং ধারণা ছিল যে জাতীয় পার্টি একটা সুতার উপর ঝুলছে, সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারবে না। 29শে আগস্ট নুরুল হক নুরু নেমে এসে মার খেয়ে বরং এটা স্পষ্ট করেছেন যে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন সম্ভব হবে না। এখন কিনা জাতীয় পার্টির চেয়ারম্যান
জিএম কাদের, যিনি আগেও নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া এই কথা বলে আসছিলেন, তিনি এখন সরাসরি বলেছেন, জনসভায় বলেছেন, তার মানে তাদেরকে কিন্তু সভা করবারও অনুমোদন দিতে হচ্ছে সরকারকে, জনসভা করে জিএম কাদের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তার মানে জাতীয় পার্টি এখন নিজেকে এই নির্বাচন, যে নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তো অনেক আগে বলেছেনই, এখন রীতিমতো সেই নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন ঢাকার বুকে দাঁড়িয়ে, এবং ইউনূস সরকারকে সেটা সহ্য করতে হচ্ছে। দেখেন, রাজনীতিতে কখন কে কি সহ্য করেন তার তো একটা কারণ থাকে। এর কারণ হিসেবে আমি মনে করি যে ওই যে বলছিলাম, ঘরে বাইরে ইউনূস সরকারের বসেরা কেউ অ্যাপ্রুভ করছেন না, অনুমোদন দিচ্ছেন না যে জাতীয় পার্টিকে উনি নিষিদ্ধ করে দেবেন একটা নির্বাহী আদেশে, আওয়ামী লীগকে যেভাবে করেছেন। তার একটা প্রমাণ হিসেবে ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলবো নাকি ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক, সমর্থক আইআরআই, যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থিত এই প্রতিষ্ঠানটি দেশে দেশে গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা, ভালো নির্বাচন এসবের মানে এসব উৎসাহিত করতে কাজ করে। এবং আইআরআই এর ওয়েবসাইটে গেলে দেখবেন কোনো রাগঢাক না করে সংগঠনটি লিখছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এই সংগঠনটি লিখছে যে তারা মূলত কাজ করে দেশে দেশে আমেরিকার স্বার্থ বিরোধী যে শাসকরা আছেন, যে শাসকদেরকে তারা ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেন, আমেরিকার স্বার্থ বিরোধী সেসব শাসকদেরকে অপসারণে তারা দেশে দেশে বন্ধু তৈরি করেন এবং বিভিন্ন সংগঠন এবং ব্যক্তির সাথে কাজ করে ওই শাসককে ক্ষমতাচ্যুত করে পৃথিবীকে আরো নিরাপদ করে তুলতে কাজ করেন। এই আইআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে। এই বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে মানে একটা দশকের বেশি সময় ধরে, একটা দীর্ঘ সময় ধরে তারা সংগঠিত করেছে বাংলাদেশে আমেরিকান স্বার্থবিরোধী শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য। এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর এই যে আমেরিকার স্বার্থবিরোধী শেখ হাসিনাকে সরিয়ে মার্কিন স্বার্থমুখী ইউনূস সরকারকে বসানো, সেটাকে আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, তাদের একটা সাফল্যের উদাহরণ হিসেবে মনে করে। এবং দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের তরফে এই কাজটাই আইআরআই এবং এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলো করে আসে। রিপাবলিকান পার্টির তহবিলে মূলত একটি প্রতিষ্ঠান চলে, আর একটি চলে ডেমোক্র্যাটদের তহবিলে। তো এই আইআরআই এবং এনডিআই এর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ সফর করছে, এবং আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের যে প্রতিনিধি দল এসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা মাত্র প্রধান উপদেষ্টা ধন্য হয়ে গেছেন। এবং মানে তিনি এই স্বীকৃতি যে পেয়েছেন যে ফেব্রুয়ারির নির্বাচনে আইআরআই এবং এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, এই দুটো প্রতিষ্ঠান নির্বাচন পর্যবেক্ষক পাঠাবেন, এটা উপদেষ্টার অফিস থেকে, প্রধান উপদেষ্টা অফিস থেকে ব্যাপক করে প্রচার করা হয়েছে যে মানে নির্বাচনের কি অসাধারণ স্বীকৃতি। ভুলে গেলে চলে না যে 2024-এ শেখ হাসিনার জানুয়ারি মাসের শেষ নির্বাচনটাতেও কিন্তু আইআরআই এবং এনডিআই প্রতিনিধি দল পাঠিয়েছিল, নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছিল। এই প্রধান উপদেষ্টার সকল উৎসাহে পানি ঢেলে দিয়ে আইআরআই এর প্রতিনিধি দল গিয়ে দেখা করেছে জাতীয় পার্টির সঙ্গে। জাতীয় পার্টির প্রধান জিএম কাদের, তার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, উপদেষ্টা মেজর মাহফুজুর রহমান, এদেরকে সহ গিয়ে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে গিয়ে বলে এসেছেন যে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে ইউনূস সরকারের ফেব্রুয়ারির নির্বাচন যদি সুষ্ঠু আর নিরপেক্ষ না হয়, তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হবে। এবং তিনি বলেছেন যে যদি দেশে একটা অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে রাজনৈতিকভাবে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না,
বাংলাদেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা ভঙ্গুর, কতটা নাজুক সেটা আইআরআইকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। কারণ 2024-এর আগস্টে তাদের যে উৎসাহ ছিল বাংলাদেশকে হাসিনা মুক্ত করে, সেই উৎসাহে অনেকটাই পানি ঢেলে দিয়েছে গত 1 বছরের বেশি সময়ের ভয়াবহ নৈরাজ্য এবং ইউনূস সরকারের সময়ের ভয়াবহ নৈরাজ্য, অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আর বিশেষভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো যে এখন সোচ্চার হয়ে উঠছে ইউনূস সরকারের সময়কার ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে। এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মতো সংগঠনগুলো, মানে ডক্টর ইউনূসের একেবারে সরাসরি মিত্র সংগঠনগুলো। কাজেই তারা নির্বাচনের অংশীজন হিসেবে, নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষ হিসেবে যে জাতীয় পার্টিকে গ্রহণ করে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক, তাতে যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আগ্রহী এবং তারা যে মনে করে যে জাতীয় পার্টিকে অংশ নিতে দিতে হবে, সেটা প্রমাণে একেবারে সংবাদ মাধ্যম সহ সকল পক্ষকে জানান দিয়ে ইউনূস সরকারকে অসন্তুষ্ট করে আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, জাতীয় পার্টির সঙ্গে সাক্ষাৎ করেছে এই দফার সফরে। তার মানে এরপর কিন্তু জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনূস সরকারের কেউ যদি আবারও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, নিষিদ্ধ করে দেওয়া উচিত এই রব তোলে, তারা তাহলে এই আইআরআই এর মতো সংগঠন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ঘনিষ্ঠ নীতি নির্ধারক এই সংস্থাকে রীতিমতো খেপিয়ে তোলার একটা ঝুঁকি নেবে। এই সব বুঝেই জিএম কাদের বুঝে গেছেন কোর্টে, মানে তা বল পুরোপুরি তার কোর্টে চলে এসেছে এবং বল পুরোপুরি তার কোর্টে চলে এসেছে এটা বুঝে যখন তিনি আইআরআই এর সামনে এটা বলার সুযোগ পেয়েছেন যে নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক না হয়, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়, তাহলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এবং কোনোভাবেই বাংলাদেশে স্থিতিশীলতা আনা যাবে না। এবং সেটার এক রকমের সমর্থন তারা পেয়েছেন মার্কিনী প্রতিনিধি দলের কাছ থেকে। তখন জনসভা করে এখন জিএম কাদের বলা শুরু করেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি আইআরআই প্রতিনিধি দলকে যেমন বলেছেন, তেমনি জনসভায় দাঁড়িয়ে বলছেন যে এই সরকার তো নিরপেক্ষ সরকার না, এই সরকার একটা দলীয় সরকার, কারণ তারা পছন্দ করে করে ঠিক করছে কোন কোন দলের রাজনীতি করার অধিকার আছে, কোন কোন দলের রাজনীতি করার অধিকার নাই, কোন কোন দল রাষ্ট্র সংস্কারের ঐকমত্য কমিশনের বৈঠকে যেতে পারবে, কোন কোন দল যেতে পারবে না। এরকম একটা সরকারের অধীনে তো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। মানে উল্টো ইউনূস সরকারের নামে নালিশ দিয়ে এসেছে জাতীয় পার্টি ওই মার্কিন প্রতিনিধি দলের কাছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জনসভায় শুধুমাত্র মানে তাদের কার্যালয়ের সামনে, যেই কাকরাইল কার্যালয় 2 দফা কিন্তু আগুন দেওয়া হলো, আগস্টের 29 তারিখ একবার ভাঙচুর করা হলো, এরপর আরেক দফা আগুন দেওয়া হলো, কারণ তখনও নুরুল হক নুরু এবং তাদের দল এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়েছিলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করেই ছাড়বেন। সেখানে গিয়ে বিএনপির নেতাকেও উপস্থিত হতে হয়েছিল, যদিও পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে কখনো তাদের জাতীয় পার্টি নিষিদ্ধ বিষয়ে কথা হয় নাই। কিন্তু ওই যে ঐক্য গড়ে তুললেন তারা, শহীদ মিনারে গেলেন, আরো কয়েক দফা গভীর রাতে সংবাদ সম্মেলন করলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করেই ছাড়বেন এবং সেই মানে আন্দোলনের এক পর্যায়ে গিয়ে 2 দফা আগুনও দিলেন জাতীয় পার্টি কার্যালয়। সেই কার্যালয়ের সামনে জিএম কাদের দাঁড়িয়ে বলেছেন দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল না, দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পরিবেশ তৈরি করা হচ্ছে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে, বিনিয়োগ নেই, দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে, টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইন। কেউ কেউ মনে করেন যে দুর্ভিক্ষ তৈরি হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে এবং তিনি বলেছেন যে অশান্তিতে নোবেল থাকলে এই সরকার কম্পিটিশনের উপযুক্ত। মানে আপনি ভাবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মুখে সরকারের বিরুদ্ধে, ইউনূস সরকারের সমালোচনায়
এমন কোনো ডায়ালগ তো আমরা এই গত 1 বছরের বেশি সময়ে শুনি নাই। মানে তারা নিজেরা কাইজা করছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবং মনে হচ্ছে এক মহান সরকার, মানে দুর্দান্ত নিরপেক্ষ এবং ক্ষমতা প্রতি যাদের কোনো লোভ নাই এমন এক সরকার বসে আছেন ক্ষমতায়, এবং তারা গিয়ে শুধু মাথা নিচু করে তাদের আর্জি পেশ করে আসছেন। সেখানে জিএম কাদের রাস্তায় দাঁড়িয়ে বলছেন যে এ সরকারের নেতৃত্বে দেশ শান্তির দিকে ধাবিত হওয়ার কথা থাকলেও এখন অশান্তির দিকে যাচ্ছে। অশান্তিতে যদি নোবেল পুরস্কার থাকে তাহলে এ সরকার সে পুরস্কারের প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত হয়েছে। এবং তিনি এটাও বলেছেন, আমরা শান্তি স্থাপনের জন্য একজন নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তিকে এনেছিলাম। কারণ জিএম কাদের তো ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায়, তো এই জাতীয় পার্টিও ছিল, সবাই আশা নিয়ে বসেছিল, কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন করতে যাচ্ছে বা কম্পিটিশনের উপযুক্ত হয়েছে। তারা ঐকমত্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছে। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এবং জিএম কাদের বলছেন, আমি হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আপনি আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি মামলা করে দোষী সাব্যস্ত করবেন, নিষিদ্ধ করা হয়েছে বিচার ছাড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে বিচার ছাড়া। এর বিরুদ্ধে বললে আমাদের নানা রকম ভয় ভীতি দেখানো হচ্ছে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বললে তাদেরকে যে ভয় ভীতি দেখানো হচ্ছে, এই কথাটাও কোনো রাগঢাক ছাড়া জিএম কাদের এখন বলছেন। সরকার শেষ মুখ রক্ষার জন্য এবং জাতীয় পার্টির জিএম কাদের অংশকে একটা শায়েস্তা করবার জন্য আইআরআই কে, জাতীয় পার্টির আরেকটা যে অংশ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক চুন্নুদের যে অংশ, সেই অংশের কাছেও আইআরআই কে পাঠিয়েছিল। এবং আইআরআই এরও অবস্থা দেখেন, যে কোনো ভাবে তারা যে জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে চায়, লাঙ্গল প্রতীক নিয়ে কোনো একটি পক্ষকে নির্বাচনে চায়, এবং প্রয়োজনে হেভিওয়েট নেতা জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুরা, যারা প্রত্যেকেই মানে কয়েক দফা মন্ত্রী ছিলেন, বিএনপি আমলে মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ আমলে তো আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুরা মন্ত্রী ছিলেনই, তো জাতীয় পার্টি আমলে তো ছিলেনই। তো সেই নেতাদেরকে যদি নির্বাচনে আনা যায়, আইআরআই মনে করছে বরং ভালো, দুই পক্ষ যদি নির্বাচনে আসে, নির্বাচনে হেভিওয়েট চেহারা দেখতে চায় আইআরআই সহ আন্তর্জাতিক সংগঠনগুলো। নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র চায় এমন মার্কা এবং এমন ব্যক্তিদের উপস্থিতি যা নির্বাচনে জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করবে, নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে। কারণ মনে রাখতে হবে, এই আইআরআই, এই এনডিআই 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচন শেষে আওয়ামী লীগকে বলেছিল যে নির্বাচনটি গণতান্ত্রিক মান রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কারণ নির্বাচনে বিরোধী দলগুলো অনুপস্থিত ছিল। সেই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, সেই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা মানে নির্বাচন, যে নির্বাচনে আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নাই, কোনো হেভিওয়েট বিরোধী পার্টি নাই, সকলেই ইউনুসের অনুগত দল। তো উনি সাজিয়ে গুছিয়ে এই অনুগত দলের পক্ষে নির্বাচন অনুষ্ঠান করলেই যে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে আর নির্বাচনটা আদৌ হতে পারবে, এর কোনোটাতেই এখন আর ইউনুসের ওপর আস্থা রাখতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র তাই জাতীয় পার্টির সঙ্গে সখ্য গড়ে তুলে, তাদের সঙ্গে তাদের আলাপ করে, তাদের অভিযোগ শুনে এবং তাদের অভিযোগে একরকম সায় জানিয়ে গিয়ে দলটিকে ব্যাপকভাবে ক্ষমতায়িত করে গেছে। এবং